আচ্ছা, কালকে হচ্ছে রেকর্ড হয়ে গেছে আর কি, সাউন্ড আসে নাই। আজকে নেক্সট পার্টটা করে দিব। তো এখন ঘ নাম্বার থেকে আমরা আটকে গেছিলাম। ঘ নাম্বারে কি বলছে? ঘ নাম্বারে বলছে হচ্ছে উদ্দীপকে বি ও সি ভিন্ন ধরনের সংযোজন বিক্রিয়া প্রদর্শন করে। এখন বি যৌগটা হচ্ছে কি? বি যৌগটা হচ্ছে কিটোন। আর এই যে এটা ইথানল, সরি কিটোন না, ইথানল, হ্যাঁ, অ্যালডিহাইড। আর এখানে সি যৌগটা হচ্ছে ইথিন, খুব সম্ভবত, হ্যাঁ, বি যৌগটা হচ্ছে ইথিন। তো ভিন্ন ধরনের সংযোজন বিক্রিয়া প্রদর্শন করে বিশ্লেষণ করো। আচ্ছা, তো বি যৌগ যেটা ইথানল, CH3 CHO। এখন এটার ক্ষেত্রে দেখি, ঠিক আছে। এখন এখানে কি দেখতে পাই যে CH3 C ডাবল বন্ড ও H। আমি দেখলাম যে এখানে ধরো টেনে নিল, ইলেকট্রন টেনে নিল। ইলেকট্রন টেনে নেওয়ার পর কি হচ্ছে, এখানে CH3 C তোমার প্লাস, আর এখানে হচ্ছে হাইড্রোজেন। এখন এখানে কি হলো, ধরো একটা নিউক্লিওফাইল, নিউক্লিওফাইল কি করলো, এখানে আঘাত করলো। মানে আঘাত করলো বলতে এখানে অ্যাটাক অ্যাটাক দিল আর কি, এখানে যুক্ত হলো। তো যুক্ত হওয়ার পরে কি হবে? যুক্ত হওয়ার পরে যে এটা হবে না, CH3 সি নিউক্লিওফাইলটা এখানে যুক্ত হবে। নিউক্লিওফাইল মানে নিউক্লিয়াসকে আক্রমণ করবে। নিউক্লিয়াস আক্রমণ করে, নিউক্লিয়াসে কি আছে? প্রোটন, প্রোটন চার্জ প্রদর্শন করে। তার মানে যেখানে প্রোটন চার্জ থাকবে সেখানে নিউক্লিওফাইল অ্যাটাক দিবে। ওকে। আর এখানে মাইনাস। তো ধরো এখানে আরেকটা কি গেল, ইলেকট্রোফাইল গেল, বা সাপোজ এখানে ইলেকট্রোফাইল হচ্ছে পজিটিভ চার্জধারী, নিউক্লিওফাইল নেগেটিভ চার্জধারী নরমালি। তো এটা এখানে আসবে, অ্যাটাচ হবে। অ্যাটাচ হলে এখানে কি হবে? এই যে, তো CH3 COH, আর এখানে হচ্ছে NuH। এই যে NU মানে যে কোনো একটা গ্রুপ হতে পারে, যেমন ব্রোমিন হতে পারে, যে কোনো একটা নেগেটিভ চার্জ, যে কোনো, সমস্যা নেই। তো তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম? এখান থেকে এটা হচ্ছে নিউক্লিওফিলিক এডিশন রিঅ্যাকশন বা নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া। তাহলে এই বিক্রিয়াটাকে কি বলা যায়? এগুলোকে বলা যায় হচ্ছে এই নিউক্লিওফিলিক সংযোজন। আচ্ছা, এবার হচ্ছে আমরা ইথেনের ক্ষেত্রে দেখি। CH2 ডবল বন্ড CH2, এখানে দেখি, এখানে হচ্ছে H2 ডবল বন্ড CH2। তো যে কোনো একদিকে হচ্ছে ইলেকট্রন, যে কোনো একটা কার্বন নিজের দিকে বন্ধনে শেয়ারকৃত ইলেকট্রন যুগলকে টেনে নিবে। ওকে, তো টেনে নিল। টেনে নেওয়ার পর কি হচ্ছে, এখানে এখানে H2, এখন CH2 লিখলাম। এই কার্বনটা টেনে নিচ্ছে, তাহলে এখানে নেগেটিভ আয়ন উৎপন্ন হবে, এখানে পজিটিভ আয়ন উৎপন্ন হবে। আচ্ছা, তো নেগেটিভ আয়নের এখানে কি আসবে? তো নেগেটিভ আয়নের এখানে তো ধরে নিলাম আমি এখানে হাইড্রোজেন ব্রোমাইড এখানে বিক্রিয়া করতেছে, ঠিক আছে। তো এখানে কি আসবে? এখানে হাইড্রোজেনটা আসবে, হাইড্রোজেন প্লাসটা এখানে আসতেছে। তো আসলে এখানে কি হবে? CH3 বা H3C, হ্যাঁ, তোমার CH2। আচ্ছা, তো এবার এবার দেখি। আরে না, এখানে তো হাইড্রোজেন আয়ন না, সরি, হাইড্রোজেন আয়ন তো এইখানে না। আহা, এটা, হ্যাঁ, হাইড্রোজেন আয়ন আসবে এইখানে। তো এখানে হাইড্রোজেন আয়ন আসলে কি হচ্ছে, CH3 এখানে উৎপন্ন, এখানে পজিটিভ আয়নটা থেকে যাবে। তারপরে কি হবে? তারপরে ব্রোমিনটা আসবে, ব্রোমিন নেগেটিভ, তো এখানে আসলো। এখানে আসার পরে কি হচ্ছে, আগের ছিল 2, এখন হচ্ছে CH3, সরি CH2Br,
CH2, আচ্ছা বিআরটা আমি এখানে লিখলাম, বিআর, তারপরে হচ্ছে CH3। ওকে, তাহলে এটা হচ্ছে ইলেকট্রোফিলিক। এখন ইলেকট্রোফিলিক, ইলেকট্রোফিলিক সংযোজন। এখন ইলেকট্রোফিলিক সংযোজন কেমনে হচ্ছে, অর্থাৎ ইলেকট্রনকে গ্রাস করতেছে। ইলেকট্রনকে গ্রাস করতেছে কে, এই যে হাইড্রোজেন, হাইড্রোজেন প্লাস। তাহলে এটা হচ্ছে আমার ইলেকট্রোফিলিক সংযোজন। ঠিক আছে, মানে এই যে একটা ইলেকট্রন এখানে আলাদা হয়ে যাচ্ছে না, এখানে চলে আসতেছে এইটা, তো এই ইলেকট্রনকে কে হার্ন করবে, কে গ্রাস করবে, হাইড্রোজেন আয়ন। দ্যাটস ওয়াই এটা হচ্ছে আমার ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া। আচ্ছা আসি, এরপরে আসি, এখানে কি বলা হচ্ছে যে সিলেট বোর্ড 2023। আচ্ছা আমরা আগে বিক্রিয়াটা দেখি, বিক্রিয়াতে কি বলা আছে, CH3 C ট্রিপল বন্ড CH প্লাস পানি সংযোজন, এটাও পানি সংযোজন হয়েছে সেই 2% মার্কিউরিক সালফেট বা Sg2 প্লাস, Sg2 প্লাস, আর হচ্ছে কি 20% সালফিউরিক অ্যাসিড H2SO4। আচ্ছা তো ঠিক আছে, এখানে টি, তারপর পুনর্বিন্যাস হয়ে এক্স, আর টি কোনটা, টি হবে তার অন্তর্বর্তীকালীন যে যৌগটা হবে CH3 সি ডাবল বন্ড, একটা বন্ধন ভাঙবে, এখানে একটা হাত খালি হবে, এখানে একটা হাত খালি হবে। এখন কোন হাতে কোনটা যাবে, তেলা মাথায় তেল দেওয়া, এখানে নেগেটিভ পার্টটা আসবে মার্কোনিভ রুল অনুসারে। এই H2 না, এখানে H2O সরি। তো এখন পানিকে ভাঙলে হাইড্রোজেন এবং হাইড্রোক্সিল দুইটা, হাইড্রোক্সিল হচ্ছে নেগেটিভ পার্ট, তো নেগেটিভ পার্টটা আসবে এইখানে মাঝখানে, তেলা মাথায় তেল দেওয়া। তো এখানে হাইড্রোজেনটা আসবে, তার মানে এখানে হাইড্রোজেনটা আমি এখানে না লিখে জাস্ট CH2 ডিরেক্ট লিখে ফেলতেছি, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তো এবার এটা হচ্ছে আমার টি যৌগ, টি যৌগ। তো এখানে পুনর্বিন্যাস হচ্ছে, পুনর্বিন্যাস, পুনর্বিন্যাসের ফলে কি হচ্ছে, পুনর্বিন্যাসের ফলে তোমার এই বন্ধনটা ভাঙতেছে, বন্ধন ভাঙার ফলে এবং এ ইলেকট্রন এর মধ্যে চলে আসছে, মানে ধরো ইলেকট্রন এর মধ্যে চলে আসছে, তো এর মধ্যে ইলেকট্রন ঘাটতি আছে, তো ঘাটতি থাকলে সে এই অক্সিজেন থেকে টান দিবে, ঠিক আছে। তো এবার টান দিলে তো হাইড্রোজেনের বন্ধনটা লুজ হয়ে এখানে চলে আসবে, ভেঙে যাবে, ভাঙলে ও এই এখানে এই কার্বনকে ধরবে। তাহলে কি হচ্ছে আলটিমেটলি, যে CH3 সি ডাবল বন্ড ও, এটা ক্রিয়েট হবে, বন্ধনটা ভাঙবে না, একটা বন্ধন ভেঙে যাবে, এখানে CH3 হইল কি, হাইড্রোজেনটা এখানে চলে আসে CH3, তাহলে অক্সিজেনের একটা হাত খালি, কার্বনের একটা হাত খালি, কার্বনের তো আগে বন্ধন ভেঙে গেছে, ঠিক আছে। আচ্ছা আগে থেকে বলতেছি, প্রথম বন্ধনটা ভাঙবে, তাহলে এই কার্বনের একটা হাত খালি, এই কার্বনের একটা হাত খালি, তারপরে এই হাইড্রোজেন এবং অক্সিজেনের বন্ধন ভাঙবে, তো বন্ধন ভাঙলে অক্সিজেনের, এই অক্সিজেনের একটা হাত খালি, এই কার্বনের একটা হাত খালি, তাহলে হাইড্রোজেনটা এখানে, এখানে যদি যুক্ত হয়ে যায় তাহলে এই কার্বনের হাতটা ফিল আপ হয়ে গেল। এবার আসতেছি এখানে অক্সিজেনের একটা হাত খালি, কার্বনের একটা হাত খালি, তো কার্বন এবং অক্সিজেন দুইটা আবার ডাবল, মানে আরেকটা বন্ধন ক্রিয়েট করবে, তাহলে বন্ধন মানে হাত ফিল আপ হয়ে গেল, ঠিক আছে। তো দ্যাটস এটা কি কি যৌগ উৎপন্ন হলো, এটা হচ্ছে আমার একটা কিটোন যৌগ। ওকে, তারপরে, তারপরে হচ্ছে আমার আরেকটা রিঅ্যাকশন কি, এটা হচ্ছে এক্স, হ্যাঁ, তারপরে হচ্ছে এইচ সি ডাবল ও, C+O2 ক্যালসিয়াম, এটা হচ্ছে ক্যালসিয়াম মিথানয়েট, ক্যালসিয়াম মিথানয়েট। তো এটাকে প্রেসার দিলে, সোডিয়াম থাকলে জাস্ট একটা সোডিয়াম হতো, সোডিয়ামের জারণ সংখ্যা এক না, ওই কারণে HCOO হতো সোডিয়াম, তা সোডিয়াম মিথানয়েট হয়ে যেত, কিন্তু ক্যালসিয়ামের জারণ সংখ্যা 2, ওই কারণে HCOO দুইটা লাগছে, বোঝা গেছে। আচ্ছা, তো এখানে কি উৎপন্ন হচ্ছে দেখি, এখানে এটা আগে লিখি, ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হয়ে গেছে, তো এটাকে তাপ দিলে ভিতরেরটা উৎপন্ন হবে, ভিতরেরটা হচ্ছে তোমার এই যে HCHO, মিথানল। আচ্ছা এর মানে আর একটু এক্সপ্লেন করি, এটাকে তাপ দেওয়া হচ্ছে, হ্যাঁ, একটা ক্যালসিয়াম আর হচ্ছে একটা কার্বন, এখানে দুইটা কার্বনের মধ্যে একটা কার্বন নিয়ে নিলেও তিনটা, চারটা অক্সিজেনের মধ্যে, চার, চারটা অক্সিজেনের মধ্যে তিনটা অক্সিজেন নিয়ে নিল, ওই কার্বনেট, হ্যাঁ কার্বনেট। তাহলে একটা অক্সিজেন থাকলো, একটা কার্বন থাকলো, দুইটা হাইড্রোজেন থাকলো, তো দুইটা হাইড্রোজেন এই যে HCHO, মানে দুইটা হাইড্রোজেন থাকলে একটা কার্বন একটা অক্সিজেন, অর্থাৎ আমার এখানে এটাই গঠন করবো আর কিছু না।
অ্যালডিহাইড। তাহলে এই ওয়াই যৌগটা হচ্ছে একটা অ্যালডিহাইড, মানে মিথানেল। মিথানেল এটা হচ্ছে প্রোপানন, প্রোপানন লিখে দিলে যাও, প্রোপানন। আর এটা হচ্ছে মিথানেল। আচ্ছা, তারপর আসি কি বলছে, এক্স যৌগটি টটোমারিজম প্রদর্শন করে, ব্যাখ্যা প্রদর্শন করে ব্যাখ্যা করো। টটোমারিজমকে কিটো ইনল টটোমারিজম, এটা হচ্ছে কি ইনল যৌগ। আগে বলছিলাম এটা হচ্ছে ইনল যৌগ, মানে এটা অ্যালকিন এবং অ্যালকোহল দুইটা মূলকই আছে ইনল, আর এটা হচ্ছে কিটোন যৌগ। তাহলে এই যে এই সমানুকরণ, পুনর্বিন্যাস মানে কি সমানুকরণ, পুনর্বিন্যাসকরণ মানে সমানুকরণ। তো এই যে সমানুকরণের মাধ্যমে দুইটা সমাণু উৎপন্ন হয়েছে না, এটা একটা সমাণু, এটা একটা সমাণু। এইটা হচ্ছে কিটোন যৌগ, এটা হচ্ছে ইনল যৌগ, ইনল। এই যে ইন অল, ইনল যৌগ। ঠিক আছে, তাহলে পুরো প্রসেসটাকে বলা হয় কিটো ইনল টটোমারিজম। কিটো ইনল টটোমারিজম বলা হয়, এই যে দুটো সমাণু উৎপন্ন হওয়ার যে প্রসেসটা, এটাকে বলা হচ্ছে কিটো ইনল টটোমারিজম। প্রসেস বলতে দুইটা যে মানে অবস্থায় বিরাজ করে আর কি। আচ্ছা, তো এটাকে আমি যদি একটু লিখি যে CH3 3 ডাবল বন্ড ও CH3, এই যে গ, তো এটাকে এভাবে লিখবো। দুইটা অবস্থাতেই থাকতে পারে সে, তাহলে অবশ্যই তাকে উভমুখী বিক্রিয়ার চিহ্ন দ্বারা প্রকাশ করব। এই এই যে এটা, তাহলে এটা হচ্ছে একটা ইনল যৌগ বা কিটো ইনল টটোমারিজম। ঠিক আছে, খুবই সহজ। এবার আসি, এক্স এবং ওয়াই এর মধ্যে কোনটি ক্যানিজারোর বিক্রিয়া প্রদর্শন করবে। আচ্ছা, ক্যানিজারোর বিক্রিয়া কারা প্রদর্শন করবে, ক্যানিজারোর বিক্রিয়া, ক্যানিজারো বিক্রিয়া। আচ্ছা ঠিক আছে, তো এটা হচ্ছে একটা তোমার জারণ বিক্রিয়া। তো দেখি, ক্যানিজারোর বিক্রিয়া উৎপন্ন হতে হলে তাকে কি কি কন্ডিশন স্যার ফিল আপ করতে হবে। ঠিক আছে, জারণ বিক্রিয়া না, জারণ বিজারণ উভয়টাই হয় এখানে। আচ্ছা, তো ক্যানিজারোর বিক্রিয়া বেসিকলি ক্ষার সহ বিক্রিয়া, এটা ক্ষার সহ বিক্রিয়া। ক্যানিজারো বিক্রিয়া বা অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দুইটাই ক্ষার সহ বিক্রিয়া। ঠিক আছে, তো ক্ষার সহ বিক্রিয়া হচ্ছে একটা হচ্ছে গাঢ় ক্ষার আর একটা হচ্ছে লঘু ক্ষার। তো গাঢ় ক্ষার যেটা, ওটা হচ্ছে ক্যানিজারো বিক্রিয়ার জন্য ইউজ হয়, আর যেটা লঘু ক্ষার ওটা অ্যালডল ঘনীভবন বিক্রিয়ার জন্য ইউজ হয়। তো আমরা এই কোশ্চেনে ক্যানিজারো বিক্রিয়াটা দেখতেছি, পরের কোশ্চেনে আমরা অ্যালডল ঘনীভবন বিক্রিয়াটা দেখব। দেখি এখানে প্রথম যে শর্ত, ক্যানিজারো বিক্রিয়ার যে শর্ত, শর্ত হচ্ছে এক, গাঢ় ক্ষার। গাঢ় ক্ষার বলতে গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা পটাশিয়াম হাইড্রোক্সাইড, যে দুইটার একটা। তারপরে দুই নঙে হচ্ছে আলফা কার্বনে হাইড্রোজেন থাকবে না, আলফা কার্বনে হাইড্রোজেন থাকবে না। এটা হচ্ছে দুইটা শর্ত। আচ্ছা, তো দুইটা শর্ত যদি সে ফিল আপ করে তাহলে সেটা ক্যানিজারো বিক্রিয়া দিবে। এখন আসি, এখন আমার এখানে কোশ্চেন হচ্ছে এক্স ও ওয়াই এর মধ্যে এক্স কোনটা। আচ্ছা, এর আগে আরেকটু এক্সপ্লেন করে যাও। এখন আলফা কার্বন বলতে কি বুঝি, আমি দুইটা দুইটা বিক্রিয়া যৌগ লিখলাম, CH3 CH2OH। এখন আসি আলফা কার্বন মানে কি, আরেকটা লিখি CH3CHO। এটা হচ্ছে আমার অ্যালডিহাইড মূলক, এটা হচ্ছে আমার অ্যালকোহলীয় মূলক। আরেকটা যদি লিখি CH3, এটা হচ্ছে আমার কার্বনিল মূলক আর কি। কার্বনিল মূলক তো অ্যালডিহাইড কিটোন দুইটাতেই আছে, বাট এটা এটা হচ্ছে কিটোন যৌগ, এটা হচ্ছে অ্যালডিহাইড যৌগ। আচ্ছা, তো কার্যকরী মূলক কোনটা, আমার কার্যকরী মূলক হচ্ছে এখানে সি ডাবল বন্ড ও, আর এইখানে সিএইচও, তোমার পুরোটাই সিএইচও পুরোটাই হচ্ছে কার্যকরী মূলক হিসেবে থাকবে।
এখন কার্যকরীমূলক যে কার্বনের সাথে যুক্ত, এটা আবার 1 ডিগ্রি 2 ডিগ্রির সাথে গুলাই ফেলিও না। 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি এটা আলাদা হিসেব। এটা হচ্ছে কার্যকরীমূলক যেই কার্বনের সাথে যুক্ত, ওই কার্বন সরাসরি কয়টা কার্বনের সাথে যুক্ত ওইটার উপর ডিপেন্ড করে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি এটা হয়। কিন্তু এখানে আলফা বিটা কার্বন গামা কার্বন কোনটা, এটা হচ্ছে কার্যকরীমূলক যেই কার্বনের সাথে যুক্ত ওই কার্বনটা হচ্ছে আলফা কার্বন, যেমন এটা হচ্ছে আলফা কার্বন। তারপরে এটা হচ্ছে পুরোটা হচ্ছে কার্যকরীমূলক, তাহলে এটা যেই কার্বনের সাথে যুক্ত ওটা হচ্ছে আমার আলফা কার্বন। এটা হচ্ছে কার্যকরীমূলক কিটোনের ক্ষেত্রে, তাহলে এটা হচ্ছে আমার আলফা কার্বন, এটাও আমার আলফা কার্বন। ঠিক আছে। আচ্ছা, এখন ওদের কোশ্চেন হচ্ছে যে আলফা কার্বনে হাইড্রোজেন থাকতে পারবে না, কিন্তু এখানে আলফা কার্বনে হাইড্রোজেন আছে না, CH3 আছে, তাহলে আমি পারবো না। অবশ্যই এটা কেনেজারি বিক্রিয়া দিবে অ্যালডিহাইড কিটোনের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? অ্যালডিহাইড কিটোন। অ্যালডিহাইড আর কিটোন, নর্মালি কিটোনের ক্ষেত্রে না, অ্যালডিহাইডের ক্ষেত্রেই দেয়। আচ্ছা দেখি তো এখানে কি বলা আছে যে আলফা কার্বনে হাইড্রোজেন থাকতে পারবে না, কিন্তু এখানে তো হাইড্রোজেন আছে। তাহলে আমরা যদি এটা দেখি HCHO, তাহলে এটা হচ্ছে একটা তোমার সর্বকনিষ্ঠ অ্যালডিহাইড, মিথানেল। এই মিথানেলে তোমার কার্যকরীমূলক সিএইচও। ঠিক আছে, তো সিএইচও কোন কার্বনের সাথে যুক্ত, কোনো কার্বনের সাথে যুক্ত আছে না, তাহলে এখানে কোনো আলফা কার্বনই নাই। এইটাতে কোনো আলফা কার্বনই নেই, তো আলফা হাইড্রোজেন আসবে কোত্থেকে? তাহলে এইটা ক্যানিজারো বিক্রিয়া দিবে। আর কোনটা দিতে পারে, যেমন এই যে এটা বেনজালডিহাইড। যদি বেনজালডিহাইডের কথা বলি, এই যে এটা সিএইচও। এখন এই এই মূলকটা এই কার্বনের সাথে যুক্ত, এখানকার এই কার্বনের সাথে যুক্ত। ঠিক আছে, এই যে এই কার্বনের সাথে যুক্ত, এবং এই কার্বনটা কোনো হাইড্রোজেনের সাথে যুক্ত না। কেমনে বুঝলাম? তো এই কার্বনে এই একটা হাত দিয়ে এটাকে ধরছে, আরেকটা হাত দিয়ে এটাকে ধরছে, অথবা এখানে ধরো ডাবল বন্ড থাকতে পারে, এই কার্বন অথবা এই কার্বনে যে কোনো একটা কার্বনে কার্বন কার্বনে ডাবল বন্ড থাকতে পারে। তাহলে টোটাল 3টা বন্ড। আর এই যে এই কার্বন আবার এই কার্বনকে ধরছে, টোটাল 4টা বন্ড। তার মানে এই কার্বনটা হচ্ছে আমার আলফা কার্বন, এই আলফা কার্বনে কোনো হাইড্রোজেন নেই, কারণ হাইড্রোজেনের জায়গায় সিএইচও যুক্ত হয়ে গেছে। ঠিক আছে, হাইড্রোজেনকে রিপ্লেস করে দিয়ে সিএইচও যুক্ত হয়েছে এখানে। দ্যাটস ওয়াই এখানে কোনো রকমের আলফা হাইড্রোজেন নেই। দ্যাটস ওয়াই এইটাও আমার ক্যানিজারের বিক্রিয়া দিবে। আচ্ছা দেখি এখন আমাদের কোশ্চেন অনুযায়ী আনসার করতে হবে যে এক্স এবং ওয়াই এর মধ্যে কোনটি ক্যানিজারের বিক্রিয়া দিবে। এখন এক্স যৌগটা কোনটা? হ্যাঁ, এক্স যৌগটা হচ্ছে এই যে প্রোপানন। এখন এক্স হচ্ছে কি, এক্স হচ্ছে প্রোপানন। এই যে CH3 সি ডাবল বন্ড ও CH3, এটা ক্যানিজারে বিক্রিয়া দিবে না, কারণ এখানে আলফা আলফা কার্বনে হাইড্রোজেন আছে। আচ্ছা, তারপর হচ্ছে যে ওয়াই যৌগটা কোনটা? ওয়াই যৌগটা হচ্ছে HCHO। এখানে আলফা কার্বনই নাই, আলফা হাইড্রোজেন আসবে কোত্থেকে? তো সো দ্যাটস এখানে বলতে পারতেছে আলফা হাইড্রোজেনে কোনো আলফা কার্বনে কোনো হাইড্রোজেন নাই, তাহলে এটা ক্যানিজারে বিক্রিয়া দিবে। এখন আসি, তো ক্যানিজারে বিক্রিয়া তোমার দিবে কিভাবে দেখি। তো এই যে এটা তো দুইটা নিব, 2HCHO প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, গাঢ়টা নেব। হ্যাঁ, তো এটা বিক্রিয়া দিবে, বিক্রিয়া দিলে কি উৎপন্ন হবে? এখানে একটা HCOO উৎপন্ন হবে প্লাস HCH2OH, অথবা এটাকে যদি লিখি CH3OH, মিথানল। একটা হচ্ছে সোডিয়াম মিথানয়েট, আর একটা হচ্ছে মিথানল। এই দুইটা যৌগ উৎপন্ন হবে দুইটা মিথানেল থেকে। আশা করি বুঝাতে পারলাম। তো এবার আসি এই বিক্রিয়া এই কোশ্চেনে। এই কোশ্চেনে কি বলা আছে, কুমিল্লা বোর্ড 2022, এখানে R1 না, এখানে হচ্ছে RI। এই যে এটা ভুল করার কোনো কুদরত নাই। হ্যাঁ, আর হচ্ছে 2 কার্বন বিশিষ্ট অ্যালকাইল মূলক। তাহলে আমি এই বিক্রিয়াটা একটু লিখি, এই বিক্রিয়াটা একটু লিখি যে
আর আই, আর আই মানে কি, CH3 2 কার্বন বিশিষ্ট বলছে না, তার CH3 CH2 আই, অর্থাৎ ইথাইল আয়োডাইড, ইথাইল আয়োডাইড। তাহলে এবার দেখি যে ইথাইল আয়োডাইড আমি এখানে মাঝখানে লিখলাম CH3CH2I, এই যেটা লিখলাম। এবার এইখানে পেছন দিকে বিক্রিয়া বাড়ালাম, কি বলছে, পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাকোয়াস। পটাশিয়াম হাইড্রোক্সাইড যদি অ্যাকোয়াস হয়, তাহলে অ্যাকোয়াস হলে কি, ক্ষার যদি অ্যাকোয়াস হয় তাহলে জাস্ট হাইড্রোক্সিল মূলকটা রিপ্লেস হবে, আমরা জানি। তাহলে এখানে হবে CH3CH2OH। তারপর হবে মৃদু জারণ, আমরা তো এখানে লিখতে পারবো না, এখানে লিখে দিই মৃদু জারণ। মৃদু জারণ হচ্ছে, তার মৃদু জারণের ফলে একটা অ্যালকোহলটা অ্যালডিহাইডে পরিণত হবে। CH3 আমরা 9 10 এ পড়ে আসছি, তোমরা হয়তো পড়ো নাই। CH3CHO, মৃদু জারণে এটা ক্রিয়েট হলো। এখানে তোমার জাইমান অক্সিজেন ক্রিয়েট হবে মৃদু জারণের ফলে। কি 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 লাগে মৃদু জারণ করতে হলে? মৃদু জারণ করতে হলে এই যে পটাশিয়াম ডাইক্রোমেট Cr2O7 প্লাস H2SO4, এগুলো দেওয়া লাগবে না, তা দিলাম প্রভাবক, এগুলো লাগে। এখন আমি যদি বলি যে না, আমি এই অ্যালডিহাইড থেকে আমি এই যে অ্যালকোহলে চলে যাব, এটা কোশ্চেনের বাইরে গিয়ে আমি করতেছি আর কি। এখন যেটা করতেছি যে অ্যালডিহাইড থেকে আমি অ্যালকোহলে চলে যেতে চাই, তাহলে কি করব? দেখো, অ্যালকোহল থেকে অ্যালডিহাইডে আসছে, যদি আমার জারণ লাগতেছে, মৃদু জারণ করা লাগতেছে, তাহলে অ্যালডিহাইড থেকে আমি অ্যালকোহলে যেতে, তাহলে মৃদু বিজারণ করা লাগবে। মৃদু বিজারণ, মৃদু বিজারণের জন্য আমি কি দিব? লিথিয়াম, একটু আগে করছি, লিথিয়াম টেট্রাহাইড্রো অ্যালুমিনেট, লিথিয়াম টেট্রাহাইড্রো অ্যালুমিনেট। এটা যদি দিই তাহলে এখানে জাইমান হাইড্রোজেন ক্রিয়েট হবে। মৃদু জারণে জাইমান অক্সিজেন ক্রিয়েট হতো, এখন মৃদু বিজারণে জাইমান হাইড্রোজেন ক্রিয়েট হবে। আচ্ছা, ঠিক আছে। তো এটা আমাদের পড়ার বিষয় না, মানে এখনকার জন্য এটা আমাদের ইয়া না। আচ্ছা, দেখি তারপরে। তারপরে এই যে সম্মুখে যে বিক্রিয়াটা দিছে, এটা হচ্ছে এটা পটাশিয়াম সায়ানাইড, এটা হচ্ছে অ্যালকোহলিক। হ্যাঁ, সমস্যা নেই। তো সায়ানাইড মূলকটা এইটা দ্বারা রিপ্লেস হয়ে যাবে, CH3CH2CN, অর্থাৎ কার্বন সংখ্যা একটা বেড়ে গেল। তারপরে যদি এখানে অ্যাসিড পানি যোগ করি, অ্যাসিড আর হচ্ছে পানি। অ্যাসিড মানে এখানে হাইড্রোজেন প্লাস মানে অ্যাসিড, যেখানে হাইড্রোজেন প্লাস ইউজ করবে বুঝবে যে ওটা একটা অ্যাসিড ছিল। তো এটা হচ্ছে আমাদের এ। তো বি কোনটা হবে? বি, যদি আমি অ্যাসিড যোগ করে দিই তাহলে একটা অ্যাসিড উৎপন্ন হবে, এটাই। তো CH3CH2, এই যে এই CN এর জায়গায় COOH উৎপন্ন হয়ে যাবে, প্রোপানোয়িক অ্যাসিড। আচ্ছা, ঠিক আছে। তো এরপর বলছে DOB। আচ্ছা, আমরা এখন হচ্ছে নাম্বারিং করি। হ্যাঁ, এটা এই যে এটা হচ্ছে এখান থেকে এটা হচ্ছে সি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি। আচ্ছা, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। হ্যাঁ, তো এবার যদি বলছে কি যে ডি ও বি এর মধ্যে কিভাবে পার্থক্য করা যায়, আমরা জেনেই গেছি যে ডি একটা অ্যালডিহাইড আর বি একটা কি, বি একটা হচ্ছে এটা জৈব অ্যাসিড। তাহলে কিভাবে পার্থক্য করব, পার্থক্য আমরা কেমনে করব? তাহলে প্রথমে আমরা ওই যে 2 4 প্রথমে দিব কি, গ না ঘ? হ্যাঁ, গ। তাহলে প্রথমে আমি কি দিব? 2 4 ডিএনপি টেস্ট, 2 4 ডিএনপি টেস্ট। 2 4 ডিএনপি টেস্ট দিলে আমরা এখানে পার্থক্য করে ফেলতে পারবো কোনটাতে কার্বনিল মূলক আছে কোনটাতে নাই, মানে কার্বনিল মূলক কোনটা অ্যালডিহাইড আর কোনটা জৈব অ্যাসিড। ঠিক আছে, মানে এখানে আমার ধোঁয়াশার কিছু নাই যে 2 4 ডিএনপি টেস্ট দিলে তো আমরা অ্যালডিহাইড অথবা কিটোন দুইটাই তো হতে পারে, দুইটাই তো বিক্রিয়া দিবে। এখন কিভাবে বুঝবো যে এটা অ্যালডিহাইড? আসলে এইটা করার কোনো এটা চিন্তা করার কোনো কারণ নাই, কারণ হচ্ছে এখানে স্পেসিফিকলি বলেই দিছে যে এটা একটা অ্যালডিহাইড। এই যে ডি একটা অ্যালডিহাইড, এটা স্পেসিফিকলি বলেই দিছে। তো দ্যাটস ওয়াই এটা এই টেস্ট দিবে, মানে এই টেস্টের রং পরিবর্তন করবে, মানে এটা অ্যালডিহাইড শনাক্তকরণ এই ক্ষেত্রে। ওকে, তাহলে 2 4 ডিএনপি যদি আমি দিই,
2,4-DNPH মানে 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন। হাইড্রাজিনের সংকেত দেখছিলাম আগে, তো H2NH নাইট্রো গ্রুপ, এই যে এটা 2 নম্বর, এটা 4 নম্বর, 4 নম্বর কার্বন। তো 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন, এটাকে এভাবে বলা যায়, আমি এভাবে বলতাম 2,4-DNPH। 2,4-DNPH, H মানে হাইড্রাজিন, হাইড্রাজিন, ডাই নাইট্রোফিনাইল হাইড্রাজিন। আচ্ছা, তো এটা কার সাথে যুক্ত হতো? ও যে যে এটা লিখলাম না কেন তোর, CH3CHO। তো এটা যুক্ত হলে এখানে ঘনীভবন হবে। এখানে কি হবে? ঘনীভবন। তো CH3, এই যে CH টা এখানে যুক্ত হবে, তো ও অক্সিজেনটা আউট হয়ে যাবে, এখানে হাইড্রোজেনটা আর এখানে অক্সিজেনটা আউট হয়ে যাবে। আউট হয়ে গেলে ডাবল বন্ডটা নাইট্রোজেনের সাথে ক্রিয়েট হয়ে যাবে ডিরেক্ট। এই যে, আরে লিখতে তো পারতেছি না। আচ্ছা, একটু ওয়েট, একটু বাঁকায় লিখি, হ্যাঁ, এখানে একটু বাঁকায় লিখি। হ্যাঁ, এটা হচ্ছে 2,4-ডাই নাইট্রোফিনাইল হাইড্রাজোন, হাইড্রাজোন নট জিন, এখানে ছিল হাইড্রাজিন, এখানে হয়েছে হাইড্রাজোন। তাহলে এটা হচ্ছে হলুদ অদক্ষেপ, যে হলুদ কালার দিয়ে লিখে দিলাম, হলুদ অদক্ষেপ। ওকে, তাহলে আমি এখানে যদি সেই যদি CH3 প্রোপানয়িক অ্যাসিড যদি এখানে দিই, COOH প্লাস, এই যে এটা লিখলাম 2,4, সংক্ষেপে লিখে ফেললাম DNPH। যদি লিখি তাহলে কি কোনো রিয়েকশন দিবে? উত্তর হচ্ছে নো রিয়েকশন। তাহলে এইখান থেকে আমি অ্যালডিহাইড শনাক্তকরণ করে ফেললাম। এরপরে আসি, এরপরে আমি দিব সোডিয়াম বাইকার্বনেট টেস্ট। টেস্ট মানে পরীক্ষা, সোডিয়াম বাইকার্বনেট পরীক্ষা। তো প্রথমে আমি এই যে অ্যালডিহাইড দিব, CH3CHO প্লাস সোডিয়াম বাইকার্বনেট। এই কোনো রিয়েকশন দিবে? উত্তর হচ্ছে নো রিয়েকশন, নো রিয়েকশন। তারপরে আমি যদি এটা দিই যে CH3 সি ডাবল CH3 CH2 COOH প্লাস এই সোডিয়াম বাইকার্বনেট যদি দিই তাহলে কি উৎপন্ন হবে? CH3 CH2 COON, সোডিয়াম সোডিয়াম প্রোপানয়েড প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি। কার্বনেট আছে মানে কার্বন ডাইঅক্সাইড এখানে উৎপন্ন হবে। এটা হচ্ছে অ্যাসিডিক, এটা হচ্ছে সরি, এটা হচ্ছে ক্ষারীয়, এটা হচ্ছে অ্যাসিডিক। তো অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করবে, কার্বন ডাইঅক্সাইড এখানে উৎপন্ন হবে। তো কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হলে সেটা কি থাকবে? সেটা চলে যাবে। তো চলে যেতে লাগলে দ্রবণে, সলিউশনে কি ক্রিয়েট হবে? বুদবুদ ক্রিয়েট হবে। কি ক্রিয়েট হবে? বুদবুদ। তো বুদবুদ দেখে বুঝবো যে এখানে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছে। যেহেতু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছে, সেটা আমরা বুঝবো যে না, এখানে জৈব অ্যাসিড ছিল। তাহলে এটা হচ্ছে, এইভাবে আমরা কি কি শনাক্তকরণ করে ফেলতে পারি? জৈব অ্যাসিড শনাক্তকরণ এখান থেকে হয়ে যাবে, আশা করা যায়। বোঝা গেছে? ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, এবার আমরা ও আচ্ছা আচ্ছা, ওখানে আরেকটা আছে তো। এখানে কি আছে? উদ্দীপকের ডি যৌগটি অ্যালডল ঘনীভবন না ক্যানিজরি বিক্রিয়া প্রদর্শন করবে, বিশ্লেষণ করো। আগে আমরা ক্যানিজরি বিক্রিয়ার শর্ত দেখছিলাম, এখানে আমরা অ্যালডল ঘনীভবন বিক্রিয়ার শর্ত দেখি, যে অ্যালডল ঘনীভবন বিক্রিয়া মানে কি। অ্যালডল ঘনীভবন, ভবন, ভবন দন্তনের, দন্তন এখানে
অ্যালডোল ঘনীভবনে বিশেষ কোনো শর্ত নেই। এখানে কি আছে তোমার জাস্ট ঘনীভবন বিক্রিয়া হবে। এখানে হচ্ছে তোমার লঘু ক্ষার সহ বিক্রিয়া। লঘু লঘু সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা পটাশিয়াম হাইড্রোক্সাইড, লঘু থাকতে হবে। আর বাকি সবগুলো মানে সবার জন্যই হবে আর কি। তো দেখি যে অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া না ক্যানেজোরের বিক্রিয়া, এটা একটু দেখি। কারণ কোশ্চেন কি ডি যৌগটি, ডি যৌগ কোনটা, এই যে এটা ডি যৌগ হচ্ছে, এটা ডি যৌগ লিখিত CH3 CHO মানে অ্যালডিহাইড না, এখানে দেখতেছি এটা হচ্ছে আলফা কার্বন, আলফা কার্বন হাইড্রোজেন আছে, আছে তাহলে হচ্ছে ক্যানিজারও দিবে না, এটা ক্যানিজারও দিবে না। কি দিবে? এটা অ্যালডোল ঘনীভবন দিবে, অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দিবে, ঘনীভবন বিক্রিয়া। আলফা কার্বনে হাইড্রোজেন থাকলে কি অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দিবে, শুধু ক্যানিজারের বিক্রিয়া দিবে না। আচ্ছা ঠিক আছে, তো তাহলে আমরা একটু দেখি যে CH3, এখানেও দুইটা যৌগ নিতে হবে, CH3 CHO প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড কি নেব, ডাইলিউট মানে লৌহ, ডাইলিউট মানে লৌহ, বা লৌহ ইউজ করতে পারে, যে লৌহ ব্র্যাকেটে লৌহ ইউজ করো, সমস্যা নেই। তো লৌহ ইউজ করলে এখানে কি হচ্ছে দেখি, এখানে CH3 এইখানে একটা হাত ভেঙে এখানে হাইড্রোক্সিল যুক্ত হবে। তো এখানে তোমার হাইড্রোজেন, এই যে হাইড্রোজেনটা এখানে যুক্ত থাকবে, আরেকটা হাত খালি হবে না, আরেকটা হাত দিয়ে আরেকটা অ্যালডিহাইড মূলকের এই যে এটা পুরোটাকে ধরবে। সো এখানে CH2 CHO, বুঝা গেছে কথা? এই যে এখানে কয়টা দুইটা CH3 না, CH3 CHO প্লাস CH3 CHO, দুইটা অ্যালডিহাইড। তো একটা অ্যালডিহাইড দিয়ে এখানে অ্যালকোহল পর্যন্ত ক্রিয়েট হলো, এই পর্যন্ত ক্রিয়েট হলো, আর এই কার্বন একটা হাত খালি হবে, এই কার্বন থেকে একটা হাইড্রোজেন চলে যাবে, হাইড্রোজেন চলে গেলে এই কার্বনটা এই কার্বনকে ধরবে একসাথে, ঠিক আছে? তো ধরলে এই বাকি পার্ট নিয়ে এরকম বাকি যৌগের পার্ট হচ্ছে এটা, প্রথম যৌগের পার্ট এটা, বাকি যৌগের পার্ট এটা। তো এই যৌগটা ক্রিয়েট হবে, এখানে অ্যালডিহাইড মূলক আর হচ্ছে তোমার অ্যালকোহলীয় মূলক দুইটাই থাকবে। আচ্ছা ঠিক আছে, তো এটা হচ্ছে আমার অ্যালডোল, এটাকে বলা হচ্ছে অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া। আশা করি বোঝা গেছে। আর এটাকে অ্যালডোল বলা হয় কেন? কারণ হচ্ছে এখানে যে অ্যালডিহাইড মূলকও থাকে, অ্যালকোহলীয় মূলকও থাকে, তো দুইটারে একসাথে করলে অ্যালডোল হয়। অ্যালডোল অ্যালকোহলীয়, সরি ALD মানে অ্যালডিহাইড, আর হচ্ছে অ্যালকোহল, অ্যালডিহাইড আর অ্যালকোহল, এই যে অ্যালডিহাইড প্লাস অ্যালকোহল, তো অ্যালডিহাইডের অ্যালকোহলের দুইটাই মিলে হচ্ছে অ্যালডোল। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। এবার দেখি আমরা পরেরটা, ক্যালসিয়াম কার্বাইড। তো এখান থেকে কি উৎপন্ন হবে নিশ্চয় আমরা জানি, ইথাইন, ইথাইন উৎপন্ন হবে। এখন এখানে কোশ্চেনটা দেখো খুব ইন্টারেস্টিং, যে এই যৌগের পলিমারকরণে উৎপন্ন, এই যৌগ কোনটা আমরা এখানে দেখেই বুঝে গেছি সেটা হচ্ছে এই যে এটা CH3 ট্রিপল বন্ড CH। তো এই যৌগের পলিমারকরণে আমরা নিশ্চয় জানি এটা হচ্ছে বেনজিন উৎপাদনের প্রক্রিয়া। বেনজিন উৎপাদন হবে কেমনে, এখানে ফেরাস দিতে হবে, এখানে লৌহ চূর্ণের মধ্যে পাস করাতে হবে, আর এখানে 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করতে হবে, তাহলে পলিমারকরণ বিক্রিয়াটা ঘটবে। তো পলিমারকরণের বিক্রিয়া ঘটলে এখানে কি উৎপন্ন হবে, নর্মালি এখানে বেনজিন উৎপন্ন হবে। এটাই, এটা মনে হয় আমি দেখাইছিলাম, বন্ধনগুলো সুন্দর করে এঁকে দেখাইছিলাম যে বেনজিন, বা এটাকে চালিয়ে তোমরা এভাবে দিতে পারো, কোনো সমস্যা নাই। অথবা তোমরা চাইলে এভাবে দিতে পারো যে C6H6। তো আমি এটাই প্রেফার করতেছি এই ক্ষেত্রে,
কারণ বন্ধনগুলো দেখা দিলে একটু ভালো, আর গোলাটা না দিয়ে। গোলা দিতে পারো, কোনো সমস্যা নাই। এবার বলছে যে এই যৌগের পলিমারীকরণে উৎপন্ন যৌগটির অসম্পৃক্ততা বি যৌগের মতো নয় কেন? দেখছো বি যৌগ কোনটা? এটা হচ্ছে আমার এ যৌগ। এই যৌগের ফলে উৎপন্ন যেটা, হ্যাঁ, পলিমারীকরণ উৎপন্ন হচ্ছে বেনজিন। এই যে উৎপন্ন বেনজিন আর হচ্ছে বি যৌগের মতো নয়, অসম্পৃক্ততা বি যৌগের মতো নয় কেন? বি যৌগ কোনটা? এই যে বি যৌগ হচ্ছে যে প্যালাডিয়াম বেরিয়াম সালফেট ইউজ করা হয়েছে, হাইড্রোজেন সংযোজন করা হয়েছে। তার মানে এইটা হচ্ছে আমার ইথিন, CH2 ডবল বন্ড CH2, ইথিন। এটা হচ্ছে ইথাইন, ইথাইনের পলিমারকরণে বেনজিন, আর বি যৌগ হচ্ছে আমার ইথিন। তো বেনজিন আর ইথিনের মধ্যে অসম্পৃক্ততা সেম নয় কেন? তো আমরা জানি যে এটা অসম্পৃক্ততা আমরা পরীক্ষা করি কিভাবে? সংযোজন বিক্রিয়ার মাধ্যমে। যদি কোনো সংযোজন বিক্রিয়া দেয়, নর্মালি সংযোজন বিক্রিয়াগুলো দেয় হচ্ছে পাই বন্ধন ভেঙে, পাই বন্ধন ভেঙে কোনো গ্রুপ যুক্ত হয়, এডিশনাল কোনো গ্রুপ যুক্ত হয় আর কি। তো এইটার মাধ্যমে বুঝি যে এখানে পাই বন্ধন ছিল, পাই বন্ধন থাকার কারণে সংযোজন বিক্রিয়া দিছে। তো সংযোজন বিক্রিয়া দিছে মানে পাই বন্ধন থাকা মানে অসম্পৃক্ত যৌগ, তার মানে সংযোজন বিক্রিয়া দিবে মানে ওই যৌগটা একটা অসম্পৃক্ত যৌগ ছিল। তাহলে নর্মালি বেনজিন, নর্মালি বেনজিন কোনো সংযোজন বিক্রিয়া দেয় না। দ্যাটস ওয়াই সেটার অসম্পৃক্ততার পরীক্ষা বা অসম্পৃক্ততা একটু ভিন্ন। আর এইটা এই যে ইথিন সংযোজন বিক্রিয়া দিবে, নর্মালি দেয়, ঠিক আছে? তাহলে এটা নর্মালি দিবে আর এটা বিশেষ কন্ডিশনে দিবে। তাহলে বোঝা যাচ্ছে দুইটার অসম্পৃক্ততা ভিন্ন আছে, ভিন্নতা আছে। তাহলে আমরা কি চেক দিব? চেক দিই। যেমন এই যে CH3, সরি, যে প্রথম আসে তিনটা টেস্ট করাবো। একটা হচ্ছে ব্রোমিন দ্রবণ পরীক্ষা, ব্রোমিন, সরি, অসম্পৃক্ততার পরীক্ষা হচ্ছে দুইটা, একটা হচ্ছে ব্রোমিন দ্রবণ পরীক্ষা করব, আর একটা হচ্ছে ইয়ে এটা কি যেন বলে, বেয়ার পরীক্ষা। দুইটা, একটা ব্রোমিন দ্রবণ পরীক্ষা, তো দিই CH2 ডবল বন্ড CH2 প্লাস এই যে Br2, এটা হচ্ছে লাল। এখন যে CH2 CH2 একটা একটা হাত ভাঙবে, এখানে ব্রোমিন যুক্ত হবে, এখানে ব্রোমিন যুক্ত হবে। তুমি ধরো কোন একটা, এই যে কোন একটা যৌগে কি আছে, অ্যালকিন আছে, এখানে ধরো অ্যালকিন আছে, তো অ্যালকিনে তুমি ফোটায় ফোটায় ব্রোমিন দ্রবণ যোগ করতেছো, লাল ব্রোমিন দ্রবণ যোগ করতেছো। এখন এই ব্রোমিন দ্রবণ যদি কালার ইয়ে হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়, বা কালার তোমার হারাই যায়, লাল বর্ণটা মিলাই যায়, ঠিক আছে, তাহলে বোঝা যাবে যে এইখানে ব্রোমিন দ্রবণ রিয়াকশন দিছে। যেহেতু রিয়াকশন দিছে সেহেতু বলা যাচ্ছে যে সংযোজন বিক্রিয়া হয়েছে, যে এটা উৎপন্ন হয়েছে, ঠিক আছে? এটা হচ্ছে বর্ণহীন। যদি বর্ণহীন হয়ে যায় তাহলে বুঝবো যে কি এখানে ব্রোমিন দ্রবণ পরীক্ষা দিছে, দ্যাটস ওয়াই এই যৌগটা হচ্ছে একটা অসম্পৃক্ত যৌগ, এটা হচ্ছে অসম্পৃক্ততার পরীক্ষা। আর বেয়ার পরীক্ষা কি হচ্ছে? বেয়ার 2 নম্বরটা হচ্ছে আমার বেয়ার পরীক্ষা। ও আচ্ছা আচ্ছা, দাঁড়াও 1 মিনিট। হ্যাঁ, এই ব্রোমিন দ্রবণ পরীক্ষা আমার অ্যালকিন দিছে, ইথিন দিছে, কিন্তু আমার এই যে বেনজিন, বেনজিনকে ব্রোমিন দ্রবণ পরীক্ষা দিবে? এই যে Br2, উত্তর হচ্ছে না, ব্রোমিন দ্রবণ পরীক্ষা দেবে না। এবার দেখি আমরা বেয়ার পরীক্ষা দেয় কিনা। বেয়ার পরীক্ষা, যে CH2 ডবল বন্ড CH2 প্লাস পানি, হ্যাঁ পানি, জাইমান অক্সিজেন। এখানে এটা কিভাবে ক্রিয়েট হবে? এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট যোগ করতে হবে, আর হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড যোগ করতে হবে। এটা রং হচ্ছে গোলাপি, না গোলাপি না, মানে পরে গিয়ে গোলাপি রং ধারণ করবে।
না, এটার বর্ণ গোলাপি। গোলাপি পরে বর্ণহীন হয়ে যাবে, ওই যে ব্রোমিন ধরনের পরীক্ষার মতো বর্ণহীন হয়ে যাবে। তো আসি দেখি যে CH3, এখানে কি হচ্ছে CH2, CH2, এখানে OH, এখানে OH। আচ্ছা, বেয়ার পরীক্ষা মানে যৌগটা আসলে আমার এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর হচ্ছে এখানে এই যে পটাশিয়াম হাইড্রোক্সাইড, এটা যোগ করা। এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট হচ্ছে গোলাপি, অন্য কেউ না, এটা গোলাপি। ঠিক আছে, এখানে এই গোলাপি বর্ণটা বর্ণহীন হয়ে যাবে। আর এখানে এই হাইড্রোজেন পানি প্লাস হচ্ছে জাইমান অক্সিজেন উৎপন্ন হয়েছে আমার এই দুটো রিয়েকশনের কারণে। এই দুটো রিয়েকশনে হচ্ছে আমার এটা উৎপন্ন হয়েছে, অন্য কোথাও থেকে না। আশা করি বুঝাতে পারলাম। তারপর দেখি, তারপর দেখি তার বেয়ার পরীক্ষা। তাহলে আমার এই যে ইথিন দিছে, কিন্তু আমার এই যে বেনজিন, বেনজিন কি বেয়ার পরীক্ষা দিবে? উত্তর হচ্ছে দিবে না, অর্থাৎ তার বর্ণ যা ছিল তাই থেকে যাবে, গোলাপি বর্ণ চেঞ্জ চেঞ্জ হবে না। আচ্ছা, তাহলে এটার একটাও দিল না। তাহলে বোঝা গেছে যে বেনজিনের অসম্পৃক্ততা, তোমার বি এর অসম্পৃক্ততা মানে ওই যে ইথিনের অসম্পৃক্ততা এক না। আমরা পরীক্ষা করে বুঝলাম, তাহলে তার অসম্পৃক্ততা কেমন আমরা ওটা টেস্ট করে দেখি যে বেনজিন বিশেষ কন্ডিশনে কি দিবে, সংযোজন বিক্রিয়া দিবে, যেমন 3Cl2। এখানে হচ্ছে আমার ইউভি লাইট থাকবে, তারপরে হিট দিতে হবে, অবশ্যই হিট দিতে হবে। হিট দেওয়ার কারণে এখানে কি উৎপন্ন করবে, সে তার দ্বিবন্ধনগুলো ভেঙে যাবে, প্রত্যেকটা কার্বনে দ্বিবন্ধন ভাঙবে, একটা একটা করে হাত উন্মুক্ত হবে, একটা একটা হাত, একটা একটা করে হাত খালি হবে, সবগুলো জায়গায় Cl যুক্ত হবে, ক্লোরাইড যুক্ত থাকবে, ক্লোরিন যুক্ত হয়ে যাবে সবগুলোর ক্ষেত্রে। তো এটাকে বলা হয় গামাক্সিন। এটা বিশেষ কন্ডিশনে আর কি, গামাক্সিন। ঠিক আছে, তো বিশেষ কন্ডিশনে সে অসম্পৃক্ততার পরীক্ষা দেয় বা সংযোজন বিক্রিয়া দেয়। তার মানে তার বোঝা গেল যে তার অসম্পৃক্ততা একটু বিশেষ ধরনের। হ্যাঁ, বলতে তারপরে বি যোগের মতো নয়, কেন ব্যাখ্যা করো। তো এটা হচ্ছে আমার ব্যাখ্যা হয়ে গেল। তারপর বলছে এ ও বি যোগের মধ্যে কোনটি অম্লধর্মী, সমীকরণ সহ বিশ্লেষণ করো। দেখছো কি বলছে, সমীকরণ সহ বিশ্লেষণ করো। এটা তোমাদের জন্য আমি অলরেডি জোগাড় করে রাখছি, যে এইটা পড়লেই হয়ে যাবে। অম্লধর্মী হচ্ছে, আমরা অম্লধর্মিতার পরীক্ষা করতে পারি ওই যে জাস্ট অ্যালকাইনের ক্ষেত্রে, বাট অ্যালকাইনটা এরকম হইতে হবে যে CH3C ট্রিপল বন্ড CH, অর্থাৎ এক নাম্বার কার্বনে এই তোমার এই ইয়েটা থাকতে হবে আর কি, ত্রিবন্ধন এক নাম্বার কার্বনে থাকবে, অর্থাৎ এই কার্বনে তোমার হাইড্রোজেনটা যুক্ত থাকতে হবে, তাইলেই কেবলমাত্র সম্ভব আমার পরীক্ষাটা, নয়তো সম্ভব না। যদি এটা এরকম থাকে যে CH3 সি ডাবল ট্রিপল বন্ড সি, এখানে আবার যদি CH3 থাকে, ঠিক আছে, তাহলে এই কার্বনে কোনো হাইড্রোজেন আছে, তাহলে হাইড্রোজেন বিচ্যুত হবে, বিচ্যুত তো হতে পারবে না। হাইড্রোজেন যদি বিচ্যুত না হয় তাহলে তো সেটি অ্যাসিড হিসেবে বলতে পারবো না। অম্লধর্মিতা মানে কি, অ্যাসিড ধর্মী। ঠিক আছে, আচ্ছা, কেবলমাত্র এই যে এইগুলোর ক্ষেত্রে প্রযোজ্য। মানে এইখানে তোমার যে কোনো গ্রুপ থাকতে পারে, এখানে শুধু হাইড্রোজেনও থাকতে পারে, শুধু অন্য কোনো গ্রুপও থাকতে পারে, হোয়াট এভার থাকতেই পারে। আচ্ছা, তো এখানে তোমার হচ্ছে এটা পড়বা, পড়লেই হবে, ভালো করে একটু পড়বা। এটা ডায়ামিন সিলভার নাইট্রেট, ওই যে টলেন বিকারক না কিন্তু, টলেন বিকারক তো ছিল কি ডায়ামিন সিলভার হাইড্রোক্সাইড ছিল। কই, এই যে এটা, এটা নাইট্রেট কিন্তু, তো এটা সিলভার অ্যালকানয়েড পদক্ষেপ দিবে, সাদা পদক্ষেপ দিবে, বাট এটা সিলভার দর্পণ না, সিলভার দর্পণ না কিন্তু, খবরদার মাথায় রাখবা। আর এটা হচ্ছে লাল, এই যে এটা হচ্ছে লাল। হ্যাঁ, এটা একটা পদক্ষেপ দিবে, এটা হচ্ছে লাল পদক্ষেপ, এটা হচ্ছে সাদা পদক্ষেপ। তো দুইটা বিক্রিয়া। এখন যদি ইথিনের ক্ষেত্রে হয়, ইথাইনের ক্ষেত্রে এখানে হাইড্রোজেন আছে, এখানে হাইড্রোজেন আছে, সো দুই জায়গায় যুক্ত হবে, এই কপারটা দুই জায়গায় যুক্ত হবে।
যদি সিলভার এই যে এটা দিতাম তাহলে সিলভারটা দুইটা জায়গায় দুইটা কার্বনে যুক্ত হবে, হাইড্রোজেনটা বিচ্যুত হবে। ঠিক আছে। আচ্ছা, তো আমার অ্যালকাইন সমূহ শুধুমাত্র অম্লধর্মী, বাকিগুলোর অম্লধর্মিতা পরীক্ষা করা যায়, মানে তোমার অম্লধর্মিতার পরীক্ষা দেয় না। ঠিক আছে, আশা করি বুঝাতে পারলাম। এটা যেমন দুইটা আলাদা আলাদা বিক্রিয়া ঘটাচ্ছে, তো অ্যালকেন এবং অ্যালকিনের ক্ষেত্রেও আলাদা আলাদা করে বিক্রিয়া ঘটাইতে হবে। ঠিক আছে, এটার সাথে তোমার অ্যালকেনের এবং অ্যালকিনের বিক্রিয়া ঘটাবো, এটার সাথে অ্যালকেন এবং অ্যালকিনের আলাদা আলাদা করে বিক্রিয়া ঘটায় দেখাই দিব। আমি জাস্ট এক লাইনে লিখে দিলাম আমার সুবিধার জন্য। ঠিক আছে, তো এগুলো কোনোটাই রিয়াকশন দেয় না। তার মানে বোঝা গেল আমার অ্যালকেন এবং অ্যালকাইন, সরি অ্যালকেন এবং অ্যালকিন অম্লধর্মী না। ওকে। আচ্ছা, এই ধরনের কোশ্চেন অলরেডি আমরা সলভ করে আসছি। এখানে এই যৌগটা কোনটা নিশ্চয় বুঝে গেছো। এই যৌগটা হচ্ছে আমাদের অ্যালকাইন, ওই যে ক্যালসিয়াম কার্বাইড থেকে আসছে তো, ইথাইন। তো ইথাইন দিয়ে পানি সংযোগ সংযোগ করার পরে একটা অন্তর্বর্তীকালীন যৌগ গঠন হয়েছে। অন্তর্বর্তীকালীন যৌগ গঠনের পরে তোমার কি হইতো, অ্যালডিহাইড উৎপন্ন হইতো। ইথাইন থেকে আমরা অ্যালডিহাইড পেতাম, কিটোন তো আর পেতাম না, কারণ দুইটা কার্বন না, দুইটা কার্বন দিয়ে তো আর কিটোন হবে না। কিটোন হতে গেলে অ্যাটলিস্ট তিনটা কার্বন লাগবে। তো এখানে দেখো যে বি দিছে শুধুমাত্র, ওই যে তোমার এইখানে কি দিছে দেখো তো, এই জায়গাটা কোনটা যেন একটু এই যে এখানে দিছে দেখো, এই যে এটার পরে টি দিছে, তারপরে এক্স দিছে পুনর্বিন্যাস, সেটা আবার এক্সট্রা করে দেখা দিছে, কিন্তু আমার এইখানে এটা লিখে নাই। এই যে এখানে পুনর্বিন্যাস কথাটা লিখে না, যে দুইটা রিয়েকশন দেয় নাই, এটা একটা রিয়েকশন মানে ডিরেক্ট উৎপন্ন হয়ে যাবে আর কি। মাঝখানে বিক্রিয়াটা দেয় নাই, মাঝখানে বিক্রিয়াটা তো ক্ষণস্থায়ী, ওই কারণে দেয় নাই। তাহলে এখানে অ্যালডিহাইড উৎপন্ন হবে, অর্থাৎ ইথানল উৎপন্ন হবে, CH3CHO, এটা উৎপন্ন হবে ইথানল। আর এখানে কি উৎপন্ন হবে, এটা তো ইথাইন বুঝে গেলাম। তো এখানে তো হাইড্রোজেন সংযোগের কারণে ইথিন উৎপন্ন হবে, ইথিন। এখন আসো যে এ থেকে বি প্রস্তুতির সমীকরণ লিখো। এ থেকে বি প্রস্তুতির সমীকরণ পারবা আশা করি, দেখাইছি অনেকবার। এ ও সি এর মধ্যে কোনটি অম্লীয় বিশ্লেষণ করে, এ হচ্ছে ইথাইন আর সি হচ্ছে ইথিন, কোনটা অম্লীয়? এই যে এই যে একটু আগে তো দেখালাম, এই যে এটা, এই যে বিক্রিয়াগুলো ঘটিত হয়েছে অ্যালকিন এবং অ্যালকাইনের ক্ষেত্রে বিক্রিয়া ঘটা দিব। ওকে, কোনো সমস্যা নাই, পারবো আশা করি। তারপরে আসি, তারপর কি বলছে যে CH3CH2CH2Br, এখানে কি হবে? আমরা সমাধানটা করি দেখি, যে CH3CH2 ও মাঝখানে দাগগুলো দিচ্ছে তো আমিও দিলাম CH2Br ব্রোমিন। তো এখানে দেখো প্রথমে দিয়েছে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলিক, তো অ্যালকোহলিক দিলে এখানে বিয়োজন বিক্রিয়া হবে। বিয়োজন বিক্রিয়া হলে CH3, এখানে CH ডাবল বন্ড CH2 উৎপন্ন হবে, বিয়োজন বিক্রিয়ার কারণে এটা উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, তারপরে এইখান থেকে আর কি হলো, আবার এটা হচ্ছে আমার এ যৌগ, তারপরে হচ্ছে HX, এই যে এটা অ্যাড করতেছে, এখানে আবার কি হবে, সংযোজন বিক্রিয়া হয়ে যাবে আবার। তো সংযোজন বিক্রিয়া হলে কোন কার্বনে যাবে, মার্কনি বা রুল অনুসারে তেলের মাথায় তেল দেওয়া, এই কার্বনে হচ্ছে নেগেটিভ পার্টটা যাবে। তো CH3 CXH বন্ড, তাহলে এখানে হবে CH3 উৎপন্ন হয়ে যাবে, আবার হাইড্রোজেনটা এই কার্বনে চলে যাবে CH3। আচ্ছা, তো তারপরে X মানে হ্যালোজেন গ্রুপ, HX মানে কোনো হাইড্রোজেন ক্লোরাইড ব্রোমাইড ইত্যাদি ইত্যাদি। তো এবার দেখি, তো এর বাকিটা কি ছিল, সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাকোয়াস ছিল। তো অ্যাকোয়াস যদি থাকে তাহলে কি উৎপন্ন কি করবে, অ্যাকোয়াস থাকলে অ্যালকোহলিক থাকলে বিয়োজন বিক্রিয়া হবে, ডাবল বন্ড ক্রিয়েট হবে। অ্যাকোয়াস থাকলে জাস্ট হ্যালোজেনটাকে রিপ্লেস করে দিবে। এই যে অনেকবার বলা হয়েছে কথাগুলা, CH2 CH2 হাইড্রোক্সিল। আচ্ছা ঠিক আছে, তারপরে বলতেছে জারণ বিক্রিয়া, এই যে জারণ বিক্রিয়া। এখন জারণটা কি, মৃদু জারণ না তীব্র জারণ, কিছুই বলে দেয় নাই, কিচ্ছু বলে দেয় নাই।
তো আমরা নর্মালি লিখলাম যে তীব্র জারণ যদি হয় তাহলে হচ্ছে আমার অ্যালকোহল থেকে ডিরেক্ট আমার অ্যাসিড উৎপন্ন হয়ে যাবে, CH3COOH। আচ্ছা, তো দেখি যে বি যৌগটির তীব্র জারণে উৎপাদ কি হবে। আমরা তো কোশ্চেনের আগেই লিখে ফেলছি বি যৌগটির। ও আচ্ছা, ভালো কথা, এটা হচ্ছে তোমরা এরকম পুরাটা লিখবা না, এরকম পুরা প্রথমেই পুরা সবকিছু লিখে ফেলা এটা দরকার নাই। কারণ তোমার কোশ্চেন ছিল জাস্ট বি যৌগটির তীব্র জারণে কি হবে, বি যৌগ এইটা। ঠিক আছে, তো আমরা জাস্ট এইখান থেকে এই রিঅ্যাকশনটা লিখবো, উপরেরটা লিখবো না গ নাম্বারে। আচ্ছা ঠিক আছে, তো উৎপাদ কি হবে, উৎপাদ হবে এটা, আমরা আগেই বের করে ফেলছি। এখন ঘ নাম্বারে কি বলছে, এই যৌগ ও এইচ এর সংযোজন বিক্রিয়ার কোনটি প্রধান উৎপাদ হবে, নীতির আলোকে বিশ্লেষণ করো। আচ্ছা, এখানে গুড গুড কোশ্চেন ছিল এটা। দেখো, এখন এই যৌগ ছিল এটা, যে CH3CH ডবল বন্ড CH2, এখানে ধরো HX যদি অ্যাড হয়, HX অ্যাড হলে এখানে দুইটা হইতে পারে, যে CH3 এটা হচ্ছে 90%, মানে এটা হচ্ছে প্রধান উৎপাদ। এটা না লিখলেও চলবে, সমস্যা নেই, লিখবে প্রধান উৎপাদ, প্রধান, এটা মার্কনি বা ব্রুন অনুসারে। আর আরেকটা হইতে পারে, সেটা হচ্ছে তোমার হ্যালোজেনটা ওই কার্বনে যেতে পারে, অল্টারনেট যে কার্বন আছে ওই কার্বনে যেতে পারে, এই কার্বনে CH2X, এই কার্বনে আসতে পারে। এটা হচ্ছে সেকেন্ডারি বা গৌণ গৌণ উৎপাদ। এখন এইটা কেন প্রধান উৎপাদ, এটা কেন প্রধান, এটা আমাকে এখন বিশ্লেষণ করতে হবে। ঘ নাম্বারে মনে হয়, হ্যাঁ। তো বিশ্লেষণ করি, কি হচ্ছে এখানে, CH3CH ডবল বন্ড CH2 প্লাস HX, কি হচ্ছে আমরা একটু দেখি। দেখো এখানে কার্বন কি ইলেকট্রন ডোনার না, মানে অ্যালকাইল গ্রুপটা ইলেকট্রন ডোনার গ্রুপ, সো এখানে ইলেকট্রন ঘনত্ব বেশি, দ্যাটস ওয়াই সে এই বন্ধনের শেয়ারকৃত পাই ইলেকট্রনকে সে ওর দিকে ঠেলে দিবে, আর এই কার্বনটা নিচের দিকে টেনে নিবে। তো টেনে নিলে কি হচ্ছে, CH3C এখানে পজিটিভ আয়ন উৎপন্ন হবে, এখানে CH2 নেগেটিভ আয়ন উৎপন্ন হবে। তো পজিটিভ আয়নের ক্ষেত্রে কি যুক্ত হবে, পজিটিভ আয়নের ক্ষেত্রে এখানে এক্স হ্যালোজেন এটা যুক্ত হবে, আর নেগেটিভ আয়নের ক্ষেত্রে হাইড্রোজেন প্লাস এটা যুক্ত হবে। তাহলে এখানে কি হচ্ছে, CH3 CXH প্লাস CH3, এখানে CH2 আছে অলরেডি, হাইড্রোজেনটা যুক্ত হলে CH3 উৎপন্ন। তো এটা হচ্ছে আমার প্রধান উৎপাদ, ঠিক আছে, প্রধান। তো আমরা মেকানিজমটা এটাই, মেকানিজম, আর আমার কথাগুলো বাংলা জাস্ট একটু লিখে দিবা, এটাই, এটা বললেই হচ্ছে। ওকে, এর পরের কোশ্চেনে আসি। এটা দেখি, এটা হচ্ছে অ্যালিফেটিকের মধ্যে সবচেয়ে সর্বশেষ কোশ্চেন আর কি। তো দেখা যাক এখানে কি বলা হচ্ছে, C3H8O, এই এই পোর্শনটা পুরো অ্যালকেনের মতো, তাহলে এটা একটা হচ্ছে তোমার অ্যালকোহলীয়, মানে অ্যালকোহল, CH3 CH2, এই যে CH3 CH2 CH2 OH, ঠিক আছে। এখানে যদি OH না দিয়ে শুধু হাইড্রোজেনটা থাকতো তাহলে পুরো অ্যালকেন হয়ে যেত, সাথে একটা অক্সিজেন, তাহলে বোঝা যাবে যে অ্যালকেন প্লাস একটা অক্সিজেন, তার মানে এটা একটা অ্যালকোহল। এখন অ্যালকোহলের ডাবল জারণ, ডাবল জারণ মানে যে ডাবল জারণ হয়েছে, দ্যাট মিন্স বোঝা গেছে যে ধাপে ধাপে সেটা অ্যাসিডে পরিণত হয়েছে। এখানে যেমন অক্সিজেন, তার মানে এখানে প্রথমে অ্যালডিহাইড উৎপন্ন হয়েছে, তারপরে আবার জারণ বিক্রিয়া হয়েছে, যেমন অক্সিজেন লেখা, আবার জারণ বিক্রিয়ার কারণে কি হয়েছে, তোমার CH3 CH2, এই যে CH ওটা C ডাবল H হয়ে গেছে।
এই যে অ্যাসিড হয়ে গেছে, প্রোপানয়িক অ্যাসিড। তারপর এখানে বলতেছে আংশিক জারণ। প্রথমটা হচ্ছে 1 ডিগ্রি, এক্স হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল, এই যে এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল, এক্স 1 ডিগ্রি অ্যালকোহল লিখলাম। এই যে এইটা যেই কার্বনের সাথে যুক্ত, ওই কার্বনটা সরাসরি একটা কার্বনের সাথে যুক্ত, তাহলে বলতে পারতেছি এটা 1 ডিগ্রি অ্যালকোহল। ঠিক আছে, এখন ওয়াই হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল, ওয়াই এই যে ওয়াইটা 2 ডিগ্রি অ্যালকোহল, তার মানে এটা এরকম হবে যে CH3 CH, এখানে হচ্ছে তোমার CH3OH, এই যে এই কার্বনটা সরাসরি দুইটা কার্বনের সাথে যুক্ত, তার দ্যাট মিনস এটা 2 ডিগ্রি অ্যালকোহল। ওকে, তো এখানে কি আংশিক জারণ হচ্ছে। এখন 1 ডিগ্রি অ্যালকোহলে আংশিক জারণ হলে অ্যালডিহাইড উৎপন্ন হবে, 2 ডিগ্রি অ্যালকোহলে আংশিক জারণ হলে এখানে কিটোন উৎপন্ন হবে, CH3 সি ডাবল বন্ড ও, এই ওটা একটু বড় করে লিখবো, ও CH3, কিটোন উৎপন্ন হয়ে গেছে। আচ্ছা, এখন বলতেছে যে বি যৌগটা, বি যৌগ কোনটা, বি যৌগ হচ্ছে আমার এই যে এটা হচ্ছে বি যৌগ। হ্যাঁ, এই বি যৌগটা শনাক্তকারী বিক্রিয়ার সমীকরণ সহ লিখে সোডিয়াম বাইকার্বনেট লিখবো, প্রোপানয়িক অ্যাসিডের সাথে সোডিয়াম বাইকার্বনেট যুক্ত করে দেব, দ্যাটস ইট। ওকে, তারপর বলতেছে কেন্দ্রাকর্ষী দ্রুত বিক্রিয়ায় এ ও সি এর মধ্যে কোনটি অধিক সক্রিয় হবে, এটা আমরা একটু দেখি, দেখার চেষ্টা করি। এ ও সি এর মধ্যে, তাহলে একটা হচ্ছে অ্যালডিহাইড হবে, CH3 CH2 সি ডাবল বন্ড ও এইচ, আরেকটা হচ্ছে এটা সংক্ষেপে বলে দিচ্ছি, তোমরা একটু ইলাবোরেটলি চিন্তা করবা বা লিখবা। এখন দেখো কেন্দ্রাকর্ষী বিক্রিয়ার প্রথমে তারা কি হয়ে গেছে, এই যে ইলেকট্রন ডিভাইড হয়ে গেছে, ইলেকট্রন ডিভাইড হওয়ার ফলে কি হচ্ছে এটা দেখি আমরা, এটা দেখলে ঠিকই বুঝবো। নেগেটিভ, এটা পজিটিভ, হাইড্রোজেন পজিটিভ চার্জ, কার্বোক্যাটায়ন। তারপরে দেখি কার্বোক্যাটায়ন না, মানে পজিটিভ চার্জ আর কি, CH3 CH3। এখন এই কার্বনের, এখন কথা হচ্ছে যে কি বলছে ওরা, কোনটি অধিক সক্রিয় হবে, তাহলে যেই কেন্দ্রাকর্ষী বিক্রিয়া, কেন্দ্রাকর্ষী মানে পজিটিভ চার্জকেই অ্যাটাক দিবে, তো নিউক্লিওফাইল, এই যে নিউক্লিওফাইল আসবে, নিউক্লিওফাইল কাকে অ্যাটাক দিবে, এই যে পজিটিভ চার্জকে, কেন্দ্রে কে থাকে, প্রোটন, প্রোটন চার্জ পজিটিভ, দ্যাটস এ পজিটিভ চার্জকে কি করবে, অ্যাটাক দিবে। অর্থাৎ তাহলে যদি পজিটিভ চার্জকে অ্যাটাক দেয় তাহলে কি এটা কি কেন্দ্রাকর্ষী হবে না, কারণ পজিটিভ চার্জ তো নিউক্লিয়াসে থাকে, কেন্দ্রেই থাকে, তাহলে কেন্দ্রাকর্ষী তো হবে। হ্যাঁ, এখন কেন্দ্রাকর্ষী বিক্রিয়া কোনটা অধিক সক্রিয় হবে, তাহলে যার কেন্দ্রাকর্ষী, যার পজিটিভ চার্জের কি বলে এটাকে, তোমার সক্রিয়তা বেশি হবে, যেই পজিটিভ চার্জের সক্রিয়তা বেশি হবে সে তত বেশি, মানে কেন্দ্রাকর্ষী তত অধিক সক্রিয় কেন্দ্রাকর্ষী দ্রুত বিক্রিয়া দিবে বা কেন্দ্রাকর্ষী বিক্রিয়া দিবে। এখন কোন পজিটিভ চার্জটার, কোন কার্বনের চার্জটার তোমার সক্রিয়তা বেশি, এখন দেখি এখানে দুইটা অ্যালকাইল মূলক, দুইটাই ইলেকট্রন ডোনেট করতেছে, এখানে একটা অ্যালকাইল মূলক একটা ইলেকট্রন ডোনেট করতেছে। ঠিক আছে, এখানে অ্যালকাইল মূলক কি করে, অ্যালকাইল মূলক হচ্ছে শুধু অ্যালকাইল মূলক হচ্ছে ইলেকট্রন ডোনেট করে বা দান করে। ইলেকট্রন ডোনেট করলে কি হয়, পজিটিভ চার্জ, পজিটিভ চার্জ মানে নিউট্রালাইজ হয়ে যায়। ঠিক আছে, নিষ্ক্রিয় হতে থাকে, নিষ্ক্রিয় হতে থাকে। আচ্ছা, এখন দেখো এখানে একটা অ্যালকাইল মূলক, এখানে দুইটা অ্যালকাইল মূলক, একটা অ্যালকাইল মূলকে তোমার যতটুক নিষ্ক্রিয় করতেছে, এখানে দুইটা অ্যালকাইল মূলক যুক্ত থাকার কারণে এটা বেশি পরিমাণ নিষ্ক্রিয় করে দিচ্ছে না পজিটিভ চার্জ থাকে, তাহলে এটার এই পজিটিভ চার্জের সক্রিয়তা কম। কথাগুলো বাংলা লিখবা, সক্রিয়তা কম, এটার একটু সক্রিয়তা একটু বেশি, কি কারণে, কারণটা লিখবা। তো এটা সক্রিয়তা বেশি হওয়ার কারণে এই অ্যালডিহাইডটা তোমার কেন্দ্রাকর্ষী বিক্রিয়া তার বেশি সক্রিয়। ঠিক আছে, বা বেশি শক্তিশালী, এটা একটা বললেই হবে, সমস্যা নেই। তাহলে প্রথমে কারণটা লিখবা, কেন সক্রিয়তা কম, কেন সক্রিয়তা বেশি, উত্তর হচ্ছে এখানে একটা
একটা অ্যালকাইল গ্রুপ যুক্ত অ্যালডিহাইডে কিটোনে দুইটা অ্যালকাইল গ্রুপ যুক্ত, তো দুইটা অ্যালকাইল গ্রুপ ইলেকট্রন বেশি ডোনেট, অ্যালকাইল গ্রুপ মানে কি ইলেকট্রন ডোনেট করে, এখানে যত অ্যালকাইল গ্রুপ যুক্ত হবে তত বেশি ইলেকট্রন ডোনেট করবে, তত বেশি পজিটিভ চার্জটা নিষ্ক্রিয় হয়ে যাবে, দ্যাটস ওয়াই ওইটা সক্রিয়তা কমে যাবে। এখন অ্যালকাইল গ্রুপ যত কম হবে তত সক্রিয়তা বেশি হবে। এখানে যদি অ্যালকাইল গ্রুপ একটা তাহলে তার সক্রিয়তা বেশি, এখানে যদি অ্যালকাইল গ্রুপ দুইটা তাহলে তার সক্রিয়তা কম, দ্যাটস ওয়াই তার কেন্দ্রাকর্ষী বিক্রিয়ার সক্রিয়তা কি কম, এটার কেন্দ্রাকর্ষী বিক্রিয়ার সক্রিয়তা বেশি। ওকে, হ্যাঁ কোনটি অধিক সক্রিয় হবে। ওকে ঠিক আছে, এ পর্যন্তই। তো আমাদের অ্যালিফ্যাটিক অংশ আপাতত মনে হয় শেষ, এরপরে আমরা অ্যারোমেটিক অংশ শুরু করবো ইনশাআল্লাহ।